তো কন্ট্রোল স্টেটমেন্টের বেসিক্যালি আমরা সিলেকশন যেটা বলছিলাম, ইফ, সুইচ, হোয়াইল, ইটারেটিভ লুপগুলো, ইভেন কতগুলো পরবর্তীতে দেখবো, ব্রেক, কন্টিনিউ, গো টু, রিটার্ন, কেস, ডিফল্ট ইত্যাদি ইত্যাদি আজকে দেখবো আমরা। তো ইফ হচ্ছে আমরা বলেছিলাম সিলেকশন স্টেট, ইফ ট্রু সামথিং। তো আমরা ইফের কতগুলো অপশন আছে, একটা তো সিম্পলি শুধু ইফ লেখা যায়, ইফের সাথে এলস লেখা যায়, আবার কিছু একটার পর একটা ইফ লিখতে দেওয়া যায়, কিছু নেস্টেড ইফ আছে, আমরা এগুলো এখন দেখতে থাকি। শুধু সিম্পল ইফ সামথিং ডু, এলস লাগবেই না, এলস কিন্তু আমাদের কোনো মানে ম্যান্ডেটরি কোনো অপশন না, অর্থাৎ শুধু ইফ থাকলেই হবে, অর্থাৎ যদি ট্রু হয় ডু দিস। তো আমরা এখানে দেখলাম একটা ভ্যালু নিলাম, ইফ এজ গ্রেটার দেন 0 প্রিন্ট সামথিং, শেষ, এলস কিন্তু নাই। যদি এরকম হয় এটা নাম হচ্ছে সিম্পল ইফ। সিম্পল ইফে কিছু নেই, টেস্ট করবে, ট্রু হলে করবে, না হলে আর কোনো কাজ নাই ইত্যাদি। তাহলে আমরা একটার পর একটা এরকম করে স্টেটমেন্ট লিখতে পারি। এখন ইফের পরে আমরা নাম্বার অফ স্টেটমেন্ট যখন লিখবো তখন অবশ্যই যেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, অর্থাৎ যখন মোর দেন ওয়ান যখন স্টেটমেন্ট, যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে কিন্তু কিছু লেখার দরকার নেই, ইফ এটা দেন ডু দিস, তাহলে আমার এইটা আর দরকার হয় না। এটা দিলে এখানে দেখো, এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে ইফ এক্সপ্রেশন দিস আমরা কিন্তু এখানে লিখতে পারতাম, স্টেটমেন্ট 1 এক লাইনে লিখতে পারতাম, দিয়ে শেষ করে দিন। আসলে আমরা সির বলেছি যে একটা ফুল লাইনের শেষ হচ্ছে সেমিকোলন দিয়ে, এটা একটা স্টেটমেন্ট। তো এখানে যদি একটা লাইন হয় তাহলে আর কিছু লেখা যাবে না, বাট যদি এরকম যদি অনেকগুলো হয় তাহলে আমার সেমিকোলন দিয়ে দিয়ে ছোট ছোট করে লিখতে হবে। তো এটা কি করা যেত, অনেকগুলো স্টেটমেন্ট একসাথে লিখতে পারতাম আমরা। ধরো আমরা লিখতে পারতাম কি, ইফ দিস, এরকম এটা লিখতে কন্ডিশন 1, আবার লিখতে পারতাম ইফ এক্সপ্রেশন কন্ডিশন 2 দিয়ে শেষ, কন্ডিশন 1 দিয়ে শেষ, আবার লিখতে পারতাম ইফ এক্সপ্রেশন শেষ কন্ডিশন 3। দেখো প্রতিটাই কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, মানে এক একটা স্টেটমেন্ট, যেহেতু একই জিনিস বারবার আসে এই জন্য সবগুলোকে কমন নিয়ে আমরা বাইর করে বাকিগুলাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবার লিখলাম। এটা কি বোঝা যাচ্ছে? তোমরা কি এটা বুঝতে পেরেছো ইফের এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেন করতে হয়? এইটা আসলে প্রতিটাই কিন্তু একটা স্টেটমেন্ট, তাই না? এখান থেকে শেষ করে এই পর্যন্ত একটা স্টেটমেন্ট, আবার ইফ দিয়ে শুরু করে এটা একটা স্টেটমেন্ট। বারবার ইফ কথাটা না লিখে আমরা ইফের কথাটা ফুল কমন নিয়েছি, নিয়ে বাকি খালি অ্যাকশন গুলাকে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি। তো একটা হলে আসলে এক লাইনে শেষ হয়ে যায়। এই জন্য তোমরা গত ক্লাসে আমি দেখেছি, তার আগে ক্লাসেও তোমরা এইটার পরে একটা সেমিকোলন দিয়েছো। এখন কেন সেমিকোলন দিতে হবে না এটা কি বোঝা গেছে, তাই না? অনেকে ভুল করছো, কারণ আসলে আমার স্টেটমেন্টটা শেষ হচ্ছে এখানে গিয়ে, প্রথম লাইনে গিয়ে। তো অনেকে ভুল করে সেমিকোলন এখানে দিয়েছিল গতবার দিন, শুধু তাই না, সুইচের পরে দেখি অনেকে সেমিকোলন দিয়েছে এখানে। এখন আমরা বুঝতে পারলাম এই লেখাটার পরে সেমিকোলনটা এই জন্য দেওয়া লাগে না, এই লেখাটা এই পর্যন্ত এসে আমার ফার্স্ট স্টেটমেন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। পরেরটা আসলে ইফ ফুল লেখার কথা ছিল, বাট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলেছি এটা কমন রেখে দিই, কমন রাখার পরে একটা করে স্টেটমেন্ট এক্সিকিউট করি। এই জন্য এখানের পরে কমা দিই। শুধু এখানেই কেন, ফর লুপেও দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না, কারণ না এটা স্টেটমেন্ট তো শেষ হয়নি এখানে। পরেরটাতে যাই এবার। এভাবে দেখো 2 লাইন হলে আমাকে দিতে হবে, না হলে কি করবে, সে এক লাইন প্রিন্ট করে ছেড়ে দিবে। বিভিন্ন উদাহরণ তোমরা দেখে নিও। এখন ইফ এলস এর একটা কন্ডিশন হচ্ছে যে ট্রু সেট থাকবে, ওয়ান একটা ট্রু হবে একটা ফলস হবে, এটা তোমরা জানো, তোমরা কত দেখেছো। ট্রু হলে এটা করবে, ফলস হলে এটা করবে। তো যেটা একটু আগে দেখাচ্ছিলাম সিলেকশন স্টেটমেন্টে, ট্রু হলে এক পাশে, ফল হলে এক পাশে। একইভাবে ইফের যদি মোর দেন ওয়ান স্টেটমেন্ট থাকে, যেমন কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লেখা যায়, ফলসটা হলেও আমাকে এটা লেখা যায়। বাট একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, স্ট্রাকচারের মধ্যে ইফ এর শেষ তারপর এল শুরু, এর মাঝে যদি কোনো একটা স্টেটমেন্ট আমি লিখি, এটা আসলে ভুল। এই জন্য
এই স্টেটমেন্টের কোনো জায়গা নেই, কারণ আমরা ফ্লো চার্টে দেখেছিলাম এরকম ট্রু হলে এটা, ফলস হলে এটা। তাহলে ট্রু এটা হচ্ছে ট্রু ব্লক, তার মানে এই ব্লকটা, এটা হচ্ছে ফলস ব্লক, এলস এর ব্লকটা এই ব্লক। তাহলে এইটার জায়গা কোথায়? এটা তো আসলে এই কোডিং এর জায়গা নেই, কারণ আমি ইফ কথাটা এখানে লিখে দিয়েছি, কন্ডিশনটা এখানে দিয়েছি, এক্সপ্রেশনটা এটা। তাহলে আমি যদি ফ্লো চার্ট এখানে নিয়ে আসি, এটা দেখো ট্রু ফলস, তাহলে ইফ এক্সপ্রেশন বেসিক্যালি গেছে এখানে, রেজাল্ট যদি ট্রু হয় তাহলে এই পার্টটা ট্রু হচ্ছে, এই পার্টটা এটা ট্রু, যদি ফলস হয় এলস, এটা আসলে এই পাশটা। তাহলে এই যে মাঝে যে স্টেটমেন্ট থাকলো, এটা তো আসলে কোনো জায়গা নাই না, এটা তো আসলে কোনো ফিট করছে না, এই জন্য রং এটা। তো এটা একটু খেয়াল রাখলে হবে। এভাবে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, এটা তোমরা পারো, এটা ছোট জিনিস, একই জিনিস উদাহরণ দেওয়া আছে। নেস্টেড, তাহলে আমরা ইফ এলস গেলাম, নেস্টেড দিয়ে, নেস্টেড মানে একটার মধ্যে আরেকটা। আমি ইফের মধ্যে ইফ লিখছি, ইফ কন্ডিশন ইজ ট্রু, তাহলে এটা হচ্ছে ট্রু কন্ডিশন আপ টু এই ব্র্যাকেট পর্যন্ত। ট্রু হলে এটা এক্সিকিউট করবে, আর ফলস হলে এটা করবে। আমি যখন ট্রু কন্ডিশনের মধ্যে অ্যাকশন নিতে গেলাম, এখানে আরেকটা ইফ দিয়ে আমি টেস্ট করছি, এটা আরেকটা ইফ। যখন একটা লুপের মধ্যে আরেকটা লুপ করে, অর্থাৎ ট্রু ব্লকের মধ্যে উইদিনের মধ্যে আরেকটা কন্ডিশন আসে, এটার নাম হচ্ছে নেস্টেড, ইফের মধ্যে নিফ। এখানে গিয়ে এখানে নেস্টেডের মধ্যে কিছু ইফ দেওয়া যাবে না, অন্য কন্ডিশনও দেওয়া যাবে, অন্য যে কোনো কিছুই দেওয়া যাবে, তাই না? আমি ইফের মধ্যে ট্রু হলে এই কাজটা করবো, এখানে আমি যে কোনো কাজই করতে পারি, এখানে ইফ দিয়ে করতে পারি, এখানে আটটা লুপও চালাইতে পারি, ফর লুপও চালাইতে পারি, অয়েলও চালাতে পারি। তো এটা শেষ করার পরে সেকেন্ড ব্র্যাকেটের পর্যন্ত আমার এখতিয়ার হচ্ছে ট্রু ব্লকের। এর ভিতরে যখন লুপের মধ্যে যদি আটটা লুপ দেয়, এটার নাম হচ্ছে নেস্টেড লুপ। এখন হচ্ছে লেটার ইফ, আমরা তো বললাম নেস্টেড গেলাম, আর একটা হচ্ছে ইফ চলতে থাকবে। ওটা একটা উদাহরণ দিই, যদি তুমি এ প্লাস পেতে যাও তাহলে ধরো 85 লাগবে, যদি এ পেতে যাও 80 লাগবে, এ মাইনাস পেতে যাও 75 লাগবে, বি প্লাস পেতে যাও 70 লাগবে, বি পেতে যাও তাহলে 65, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা রেট বের করবো, একটা আমি জানি না স্টুডেন্ট কত কিছু পেয়েছে, তাহলে আমি এটা টেস্ট করতে পারি। স্টুডেন্ট যদি যে নাম্বারটা পেয়েছে যদি 85 হয়, তাহলে সে এ প্লাস পাবে, আর যদি 85 না পায়, 80 পেতে পারে, তাহলে এ পাবে। না না পেলে, যখন অনেকগুলো ব্রাঞ্চিং অপশন আসবে, তখন হচ্ছে যে ইফ দি করা হয়, এটার নাম হচ্ছে লেডার, মানে লেডার। ইফ কন্ডিশন ইজ ট্রু, তাহলে এটা করো, যদি ট্রু না হয় পরেরটাতে যাও, আরেকটা ইফ যাও, নাহলে আরেকটা ইফ যাও। তো এইভাবে প্রতিটা ইফ যদি আলাদা আলাদা করতে থাকে, তাহলে অনেকগুলো ইফ কন্ডিশন হচ্ছে, তখন ওইটা না করে আমরা এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ করে লাস্টের দিকে এলস বলি, অর্থাৎ অনেক ইফের পরের বাকি অপশনগুলো এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এটা না হলে তাহলে এটা, তা না হলে এটা, তা না হলে এটা, তাহলে হয় এটা হবে, না হলে এটা হবে, না হলে এটা হবে, না হলে এটা হবে, যে কোনো একটা। তাহলে প্রথমে টেস্ট করবে এখানে, এটা কি ট্রু না, তাহলে এলস, এটাতে যাও, এটা ট্রু না এলস, এটা ট্রু না এলস, এটা ট্রু এলস না, এটা ট্রু এলস, যদি না হয় না হয়, কিছু যদি না হয় বের হয়ে চলে আসলাম, ডিফল্ট চলে গেলাম। এই যে একটার পর একটা সিঁড়ির মতো করে যাচ্ছি, এটার নাম হচ্ছে ল্যাডার ইফ। এটা একটা অল্টারনেটিভ সলিউশন আছে, কারণ আইডিয়া আছে সলিউশনটা কি? ল্যাডার ইফের একটা অল্টারনেটিভ সলিউশন আছে, আরেকটা প্রোগ্রামিং কন্ট্রোল স্ট্রাকচার আছে, এটার নাম সুইচ। সুইচ, হ্যাঁ, এই ইফেক্ট আমরা সুইচের মধ্যে পেতে পারি। তো আইদার এটা দিয়েও যেতে পারি, একে আমরা সুইচ, আমরা গত সেশনালে সুইচের একটা ইয়ে দেখেছিলাম, থিওরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখেছিলাম। তো ইফ এভাবে যদি করি, মইয়ের মতো ল্যাডার হচ্ছে একটার পর একটা নামতে থাকবো, এটা হচ্ছে ল্যাডার, এটা না করে আমরা সুইচ করতে পারি। আমরা শেষের দিকে দেখবো যে এটাতে কোনটা সুবিধা বেশি, লাস্ট স্লাইডে দেখবো আমরা একটু, তাহলে ল্যাডার এটা দেখে নিই। অর্থাৎ হয় এইটা হবে, নাহলে এটা হবে, চলতেই থাকবে এটা। ইফ এলস ইফ, এলস ইফ, এলস ইফ, সর্বশেষে এলস। এলস মানে এলসটা কোন ব্লক?
এটা তাহলে ফলস ব্লক, তাই না? তার মানে ট্রু হতে পারে, ট্রুর অপশনগুলো অনেকগুলো হতে পারে। যখন নাম্বার অফ অপশন ট্রু হতে পারে তখন আমরা এলসিপে যাব, অর্থাৎ x = 1 হতে পারে, x = 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। যদি না হয়, যদি কিছুই না হয় তাহলে ফলস, তাহলে এটা অপশন। তো এটা দেখো আলটিমেটলি কিন্তু এভাবে করা যায়। একই জিনিস কিন্তু আমরা ফ্যানের মধ্যেও করতে পারি। ফ্যানের যে 5টা রেগুলেটরের পার্ট আছে, 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন। 5 নম্বর পজিশন হচ্ছে অফ করে দিলাম, সুইচ অন করার পরে আমরা পজিশন 1 এ দিলাম, 2 এ দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5। আমি যদি অটোমেটিক একটা ফ্যান সিস্টেম তৈরি করতে চাই তাহলে ইফ এলস কন্ডিশন কোড লিখে কিন্তু আমি ফ্যানের পাওয়ার কম করতে পারি। কিভাবে করতে পারি? যদি রেগুলেটরের পজিশন, if position is placed at 1, then speed হচ্ছে 30 rpm, কন্ট্রোল করলাম। else if position is in 2, then speed is 40 rpm। if এভাবে কিন্তু যখন আমি অটোমেটেড ফ্যানটা ঘোরাই তো ভিতরে কিন্তু একটা এরকম if else দিয়েও কিন্তু আমি ফ্যানটা ঘোরাতে পারি। এটা বোঝা গেছে যে আমরা if else মানে কিভাবে করতে পারি? যে আমি কোডিং লিখলাম যে একটা পার্টিকুলার ভ্যালু যদি ম্যাচ করে তাহলে এই অ্যাকশনটা করো। আমার যদি ফ্র্যাকচার পজিশন ফিক্স করা আছে এক্স এর ভ্যালু, আমরা এক্স ভ্যালু না বললাম যে রিমোটের রেগুলেটরের পজিশনের ভ্যালু, যদি এই পজিশনের ভ্যালুটা যায় তাহলে তুমি এই কাজটা করো, তখন কিন্তু স্পিড বাড়াই দিলাম। এভাবে কিন্তু ম্যানুয়ালি যে ফ্যানটা আমরা রেগুলেট করছি ইফএস দিয়েও এটাকে আমরা এই ফ্যানগুলোকে ঘোরাতে পারি। একইভাবে এই যে পাশের যে উদাহরণটা দিচ্ছিলাম ইফএস দিয়ে, যে আমি স্টুডেন্টের কাছে বললাম যে এরকম যদি ভ্যালু ইনপুট দিলে হচ্ছে এতে আমরা যে কোনো ভ্যালু দিতে হবে, 40 থেকে শুরু করে এনিথিং, অর্থাৎ 100 পর্যন্ত পাস। যেহেতু প্রথমে চেক করব যে ভ্যালুটা দিয়েছে এখান থেকে এটা কি 80 এবং তার উপরে কিনা। যদি 80 এর উপরে হতো A+ দিলাম। আচ্ছা, এটা যদি 80 এর উপরে না হয় তাহলে কি এই ভ্যালুটা গ্রেটার দেন 75, অর্থাৎ 75 এর উপরে বাট 80 এর নিচে। এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু নাই, এখানে 80 পেলে তো সে এখানেই চলে যেত। তো লেস দেন 80 এবং গ্রেটার দেন ইকুয়াল টু 75, তাহলে তাকে তুমি এ দাও। এই যে এলসিফ করে করে আমরা এটাকে আমরা একটা, তাহলে আমরা গ্রেড এই প্রোগ্রামের মাধ্যমে গ্রেড বের করতে পারি, স্টুডেন্ট গ্রেড। এভাবে যেটা দেখাচ্ছিলাম এনি কন্ডিশন দেখতে পাবো। শুধু তাই না, এই ইফ এলসিফ দিয়ে আমরা কতগুলো কন্ডিশনও চেক করতে পারি। 3টা নাম্বারের মধ্যে বড় কোনটা? যে এই দেখো ইফের মধ্যে আমরা কিন্তু এবার এটা কোন অপারেটর পেয়েছি? এটা লজিক্যাল অপারেটর পেয়েছি না এখানে। আর এই 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 পাশেরটাকে, এইটার নাম কি অপারেটর? এটাকে পড়ে এসছি কিন্তু শুধু এই পার্টটা কি অপারেটর? রেশনাল অপারেটর পড়েছিলাম না? আচ্ছা, তো এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে দুইটা রেশনাল অপারেটর যখন কম্বাইন করছি এটা কিন্তু হয়ে গেছে লজিক্যাল অপারেটর। তাহলে এইটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এটা এই পার্টটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এন্ড এই উভয় পাশের একটা একটা করে হচ্ছে, তাহলে এই দেখো উইদিন রেশনাল অপারেটরের মধ্যে এটা আছে, দুইটা রেশনাল অপারেটর দিয়ে কিন্তু লজিক্যাল করছি। এখানে অন্য কিছু দিতে পারতাম, মানে এইভাবে এই প্রোগ্রামটা। তাহলে আমার যদি এ বি সি এর মধ্যে 3টা ধরে রাখতে চাই, অর্থাৎ এ এর ভ্যালু যদি দিয়েছে 5, বি এর ভ্যালু দিলাম হচ্ছে 8, সি এর ভ্যালু দিলাম হচ্ছে 3। আমরা বলছি 3টার মধ্যে বড় কোনটা। তাহলে প্রথমে এর সাথে বি করি এবং এর সাথে সি করে দেখি, যদি এ বির চেয়েও বড় হয়, সির চেয়েও বড় হয়, তাহলে তো এ বড়ই। এটা একটু দেখাই একটু। এ হচ্ছে 5, বি হচ্ছে 8, সি হচ্ছে 3। আমি এই লজিকে আসি, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এখানে আসবে 1। এ ইজ গ্রেটার দেন সি, এ ইজ গ্রেটার দেন সি, না তো 0। তাহলে এটা আউটপুট কি আসবে? 0। যদি 0 হয় তাহলে কি কন্ডিশন ট্রু হয়েছে? না, ট্রু না হয় তাহলে এই লাইনে প্রিন্ট হবে না। এলসিফে যাই, এবার বি কে ধরি। বি কি এর চেয়ে বড়? বি এর চেয়ে বড়, ইয়েস 1। বি কে সি এর চেয়ে বড়? ইয়েস, বি সি এর চেয়ে বড়। তাহলে এখানে হচ্ছে 1। আউটপুট কি আসবে? মানে এটা টোটাল এইটার ইফের ট্রু ব্লকের ইয়া কত? 1। ট্রু যদি হয় তাহলে প্রিন্ট বি।
কেউ যদি সি কি লিখছেন স্যার? সরি, সি কি লিখছেন কথা শুনতে পাই না, কি জন্য কিছু স্যার? বলছি সি এর ভ্যালু কি অ্যাসাইন করছেন স্যার? সি হলো দিছি আমি 3। স্যার এ তো সি এর চেয়ে বড় হচ্ছে স্যার, ওখানে আপনি 0 লিখলেন যে। আচ্ছা আবার দেই, আচ্ছা এখানে যাই, আচ্ছা এখানে যাই, আচ্ছা এখানে ধরো এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, না তাই না? এটা হচ্ছে 0, এটা 0 তাই না? এ স্যার 0 আর 1টা উল্টাই গেছিল স্যার। এটা 1 হবে, এট দ্য এন্ড এটা 0 আসবে, ঠিক আছে? স্যার আমরা যদি এলসিফ এর মধ্যে বি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এ না দেই, সেক্ষেত্রে তো স্যার সমস্যা হচ্ছে না, কারণ যখন আমি ইফে দেখতেছি এ মানে বি এর থেকে ছোট আসতেছে, তো তখন তো আলটিমেট মানে এলসিফ এ যখন যাচ্ছে তখন ওই কন্ডিশনটা না দিলেও তো মনে হয় স্যার রান মানে একই ভ্যালুই আসবে। আচ্ছা তোমার কোশ্চেনটা আমি একটু বোঝার চেষ্টা করি। তুমি ধরো এইখানে কি বলতে চাচ্ছ, এ ইজ স্যার এলসিফ এ প্রথম যে কন্ডিশনটা আছে ওটা যদি আমি না দিই, এলসিফ এর মধ্যে যে প্রথম যে কন্ডিশনটা বি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এ, এটা যদি এলসিফ এর মধ্যে না দিই সেক্ষেত্রেও তো একই ক্যালকুলেশনই হবে, কারণ হচ্ছে স্যার ওই ফার্স্ট কন্ডিশন যখন চেক করতেছে তখনই তো স্যার এটা মানে ফলস হইলে পরের এলসিফ এ ঢুকতেছে, তখন আর কি বোঝাই যাচ্ছে যে এ হচ্ছে বি এর থেকে ছোট হবে বা সি এর থেকে ছোট হবে, তাহলে এ হচ্ছে বিগেস্ট হচ্ছে না। আর আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি, এটা তুমি যেটা বলছো এটা দিয়ে সম্ভব, তুমি যে কোনো লজিকে সাজাতে পারো, খালি খেয়াল রাখতে হবে 3টা কন্ডিশন যেন ফুলফিল করে। তুমি হয়তো এখনো তো ভ্যালু দিয়েছো, এর ভ্যালু এ দিয়েছো, হ্যাঁ ভ্যালু দিয়েছো এ বি সি দিয়েছো, তো যে কোনো কন্ডিশন যেন স্যাটিসফাই করে তোমার এটা করতে পারলেই হবে। তুমি যেটা, আমি একটা ইজিয়েস্ট অপশন বললাম আর কি, যে আমরা শুরু থেকে একটা ইজিয়েস্ট অপশন জায়গায় এ কে চেক করি এ বড় কিনা, হ্যাঁ এ বড় কিনা বোঝার উপায় কি, সে বি এর সমান অথবা বড় হবে অথবা সি এর সমান অথবা বড় হবে, হ্যাঁ আমি ইজিয়েস্ট একটা অপশন গিয়েছি, আমি একে আগে চেক করছি, তুমি যেটা বললো ওটাও করা সম্ভব, বাট এটা হচ্ছে বোঝার সুবিধার্থে বললাম যে আগে ইজিয়েস্ট মানে অ্যাপ্রোচ হচ্ছে মেন্টাল থিঙ্কিং, আমি প্রথমটাকে টেস্ট করি। এটা তোমার লাগবে কখন জানো, যখন তোমরা বাবল সর্টিং করবা, বাবল সর্টিং হয়তো নিশ্চয় তোমাদের পরে দেখবা, এক একটা করে ভ্যালু নিয়ে বাকিটার সঙ্গে কম্পেয়ার করে করে পুশ করতে হয় বাবল সর্টে, হ্যাঁ তো যে কোশ্চেনটা করেছিলা তোমার আনসার বলে তুমি যেটা বলছো অবশ্যই এটা ঠিক আছে, বাট কনভেনশনাল থিঙ্কিং হচ্ছে একটা করে ভ্যালু নিয়ে এইটাকে সবার সঙ্গে ভেরিফাই করাটাই বেস্ট। বুঝা গেছে তোমারটা? জি স্যার। তোমার তুমি এখন ছোট প্রোগ্রাম ইজ পারফেক্ট লেভেল, তুমি যেভাবে করছো ওটাও হবে। আর আমি যে অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করছি একটা ইজিয়েস্ট একটা অ্যাপ্রোচ, যে আমি একটা করে ভ্যালু নিব, এর পজিশনটা চেঞ্জ করব। আমরা যখন 7-8 সেকশনে চলে যাব তখন বাবল সর্টিং এ যাব, সর্টিং এ এই লজিকটা কাজে লাগবে অনেক বেশি। তাও আবার তুমি যেটা প্ল্যান করছো এটাও ঠিক আছে, বাট আমি বোঝানোর জন্য বলছি যে এইখানে যে আমরা ইফ এলস এর যে অংশটা যাই, যে হয় এটা হবে নাহলে এটা হবে, এটা একটা উদাহরণ দিয়ে আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম নাম্বারটা বের করার উপায়টা কি, তাহলে এ আইদার এ অথবা বি যে কোনো একটা বড় হতে পারে, তো এ কে আমরা ভেরিফাই করলাম বির সাথে এবং সির সাথে, যদি দুইটার চেয়ে বড় হয় নিশ্চিতভাবে এ বড়, যদি না হয় তাহলে নেক্সট অপশন কি বি, বি যদি এ এবং সির চেয়ে বড় হয় তাহলে বি বড়, যদি এও বড় না হয় বিও বড় না তাহলে নিশ্চিতভাবে সি বড়, সির জন্য তো টেস্ট করার দরকার নেই, হ্যাঁ সি তো বাই ডিফল্টে বড় হচ্ছে, এই জন্য এলসি সি চলে আসছে। এতটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ জি, এটা ইজিয়েস্ট একটা, আর তুমি যেটা বলছো এই অপশনটা অবশ্যই সম্ভব এটা। আমি পরেরটাতে যাই একটু, তাহলে এইভাবে আছে এলসিএফ কে দেওয়া যায়। তো যেটা বলছিলাম এলসিএফ এর একটা অপশন আমাদের হাতে আছে সুইচ, সুইচ জাস্ট ফ্যানের মতো, যে যেদিকে সুইচ, আগের যুগে কিন্তু যে সুইচিং টেলিফোন বলতো, তোমরা ম্যাগনেটো টেলিফোন দেখোনি হয়তো, এখন না কম হয়ে আছে, বা যখন ইলেকট্রিক পালসের টেকনোলজি চলে সুইচিং বোর্ড এরকম থাকে, যখন আমরা এখানে ডায়াল করি যে এই নাম্বার থেকে এই নাম্বার টিএনটিতে, সে কেমনে করে এক একটা সুইচিং বোর্ডে সুইচ করে, এখানে কানেকশন করে ইলেকট্রিক পালসটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আলটিমেটলি এখানে রিচ করে। তো এইটা হচ্ছে অ্যানালগ সিস্টেমের সুইচিং অফিস, এই জন্য আমাদের পাবলিক সুইচিং অফিস বলা হয় এখনো টেলিফোন এক্সচেঞ্জগুলোকে, পিসিও বলা হয় বা পিএসও বা যেটাই বলো পাবলিক সুইচিং অফিস বলি আমরা, আর পিসিও যেটা হচ্ছে বাইরে পাবলিক কল অফিস যেটা। তো এগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম। তো আমি যেটা বলার চেষ্টা করছি সুইচিং মানে হচ্ছে আমরা সুইচিং সেন্টার বলি হচ্ছে টেলিফোন সেন্টারগুলোকে, এরা হচ্ছে অ্যানালগ, এই কাজটাই ডিজিটালি করে
এবং মোবাইল কোম্পানিগুলো কিন্তু এই যে বিসিএস মানে বিটিএস যেগুলো আছে, বিটিএস এর মধ্যে মানে বেস সুইচিং সেন্টার আছে, বিএসসি, এগুলো কিন্তু আগে যেটা অ্যানালগই করতো, এক্স্যাক্টলি আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা এটা এখন সুইচিং করেছি ডিজিটালি। এটা সুইচিং এই অ্যালগোরিদম দিয়েই করা হয়। তো সুইচিং অপশনগুলো কি হবে, আমার সুইচ রেগুলেটর যদি মনে করি আইদার এটাতে কানেকশন পাবে, দুই জায়গায় কিন্তু সুইচিং কানেকশন যাবে না, যে কোনো একটা রেগুলার পয়েন্টে যাবে না। এটা হচ্ছে সুইচিং এর একটা বৈশিষ্ট্য, পরে আসতেছে, পারে এটা একটা অপশন, হয় যে কোনো এইটা হবে অথবা এটা হবে, এটা হবে, এটা হবে, রেগুলেটর যেভাবে ফিক্স পজিশন দেয়। এক্স্যাক্টলি স্টেপ আপ মোটর তোমরা শিখেছো আন্ডার গ্রেডে, সরি ইন্টারমিডিয়েট লেভেলে, মোটরিং স্টেপ আপ মোটর, লিফট যেভাবে চলে, তারপর রোবট যেভাবে আমরা মুভ করি, স্টেপ আপ মোটরে করি, এটা কিন্তু এই প্রোগ্রামিং সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে হবে তোমাদেরকে। আচ্ছা, যেটা হবে যে আমি শুরু করলাম এখান থেকে, ফ্লোটাকে আমি যদি আসি, আইদার এই রাস্তায় যাবে এন্ড হবে, অথবা এই রাস্তায় যাবে, এই রাস্তায় যাবে, এই রাস্তায় যাবে, দুইটা পাথ হবে না। তাহলে সুইচ স্টেটমেন্ট ইতিহাস যা কিছুই বলি একটা ডিস্টিংক্ট পাথ ফলো করবে। এখন কোন পথে আমি নিব সেটা হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমি সুইচ করে আইদার এইটা যদি মিলে যায়, ভ্যালু 1 এর সাথে মিলে যায়, তাহলে এই অ্যাকশন করো, ভ্যালু 2 এর সাথে মিলে গেলে এই অ্যাকশনটা করো, ভ্যালু 3 এর সাথে মিলে গেলে অ্যাকশনটা করো, ভ্যালু 4 এর সাথে মিলে গেলে এই অ্যাকশনটা করো। তো স্পেসিফিক ডিস্ট্রিক্ট যেগুলো জায়গায়, সেগুলোতে আমরা সি প্রোগ্রামিং ইউজ করি সুইচটা। তো এই এখন যদি আমি আরেকটু কম্পিউটারের ভাষার কাছাকাছি আসি সুইচ স্টেটমেন্টে, তো আমি সুইচ স্টেটমেন্টে এখানে কন্ডিশন দিলাম, এখানে একটা প্যারামিটার পাস করলাম, যদি প্রথমে ট্রু হয় তাহলে এই পাসটা করে বের হয়ে যাও, শেষ করে ফেলো, কতগুলো যাওয়ার দরকার নেই। যদি এটা না হয় তাহলে এইটাতে ফলস হলে এটাতে যাও, এটা বেসিক্যালি ইফ এলস এর মতোই, ট্রু হলে এটা করে বের হয়ে যাও। এই যে বের হতে হবে কাজ শেষ করে, তাহলে তাকে তো বলতে হবে না যে ব্রেক করো, কাজ নাই তোমার, এই জন্য ব্রেক কথাটা লিখতে হয়। ইফ এলসে কিন্তু ব্রেক কথা লিখতে হয় না, চল কন্টিনিউ একটা করে চলতে থাকে, আমরা ব্রেক করে বের হয়ে আসি। অর্থাৎ প্রতিটা কেসের পরে আমরা যদি কাজটা শেষ করে ব্রেক না করি তাহলে কি হবে, পরবর্তী কাজ কন্টিনিউ হতে পারে সুইচে। এখন ধরো এরকম করে কোড ব্লক আছে, আমি যখন একটা ভ্যালু পেয়ে গেছি তখন পরবর্তীতে চেক করার দরকার নাই, এই জন্য কাজটা শেষ করে ব্রেক করে আসে না। তো সিনট্যাক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য। সুইচ কথাটা লিখবো, এটা তো আমাদের হচ্ছে একটা অপারেশন, এটার মধ্যে একটা কন্ডিশন দিব অথবা এক্সপ্রেশন দিব। এখানে যেটা বলছিলাম এটা কিন্তু তোমার সেমিকোলন এখানে হবে না, কারণ এটা শেষ করার পরে কেস 1 থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স। অর্থাৎ আমি যে ভ্যালু পাস করব এখানে, সেই ভ্যালু কোথা থেকে ম্যাচ করবে, প্রথম অপশন হচ্ছে এইটা ম্যাচ, এই ম্যাচের অপশন নাম হচ্ছে কেস। কেস মানে আসলে এলসিফ। আমি প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস, এটা কেস অথবা অপশন 1, অপশন 2, অপশন 3। আমি এখানে এটা আলাদা করে কনস্ট্যান্ট দেওয়া লাগবে। হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি আমাদের অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং ভুল হয়, এটা কি 1 নম্বর 2 নম্বর অপশন কিনা, তা না। এই ভ্যালুটা আসলে এখানকার যে ভ্যালুটা আমরা পাস করেছি সেই ভ্যালু গিয়ে এখানে ম্যাচ করে। এখানে যদি আমি ধরো 21 দিতাম আর এখানে যদি 21 পাঠাইতাম, 21 ইকুয়াল টু 21 কিনা, এটা আসলে ইকুয়াল টু করে, ম্যাচ করলে তাহলে এই কাজটা করবে। এই ভ্যালুটা এইটার ইকুয়াল কিনা, এখানে কিন্তু গ্রেটার দেন কিছু নাই, টোটাল ইকুয়াল অপারেটর কাজ করবে। এই এক্সপ্রেশনে যেটা পাস করছি সেটা এইটা ইকুয়াল কিনা, যদি ট্রু হয় কাজ করে ব্রেক করো, নাহলে এইটা কাজ করো। তার মানে এই যে ভ্যালুটা দিচ্ছি এটা আমি ভ্যালুটা ফিক্সড করে দিলাম আগে থেকে, প্রি ডিফাইন, যে 2 হলে এখানে নিয়ে আসো, 10 হলে এখানে নিয়ে আসো। এখানে যদি 10 পুশ করি তাহলে এখানে যেন এসে এদিক দিয়ে চলে যায়, ফ্যানের মতোই রেগুলেটরের যদি পজিশন হয়। যদি আমি এখানে দিলাম এখানে 10, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 30, আমি এখানে পাস করলাম হচ্ছে ভেরিয়েবলের মধ্যে 20, এখানে কোথায় যাবে, এখানে ডিফল্টে। এখানে তখন 20 এর সাথে কিন্তু এখানে মিলতেছে না, এই 12 এর সাথেও কিন্তু 20 মিলতেছে না, নট ইকুয়াল টু 30 এর সাথে মিলতেছে না 20, নট ইকুয়াল টু।
তাহলে ডিফল্ট, যদি কিছু না হয় তাহলে ডিফল্টে চলে যাও। যদি আমি এখানে 13 দিতাম বা 30 দিতাম, প্রথমটাতে 30 নট ইকুয়াল টু, পরেরটা নট ইকুয়াল টু, বাট এটা তো ইকুয়াল টু, এটা কাজ করতো। এটা বেসিক্যালি একটা, যখন আমি সুইচ কেস তৈরি করি তখন মেমোরিতে তারা একটা টেবিল তৈরি করে, এই টেবিলটার নামটা হচ্ছে জাম্প টেবিল। ইফে যেভাবে কাজ করে না, সুইচে কাজটা করে। উদাহরণস্বরূপ আমি যখন কেস 1 নিয়েছি, সেই কেস 1টাকে লিঙ্ক করে ফেলেছে হচ্ছে এই জায়গায় মেমোরিতে, কেস 2টা নিয়ে লিঙ্ক করেছে হচ্ছে এই জায়গায়, কেস 3 জাম্প টেবিলে নিয়ে গেছে এই জায়গায়, ডিফল্ট নিয়ে গেছে এই জায়গায় টেবিল। তো যখন আমি 3 দিলাম, সে সরাসরি গিয়ে জাম্প টেবিলে 30-এ গিয়ে জয়েন করে, জাম্প করে। সেক্ষেত্রে তার এইগুলোতে যাওয়া লাগে না, সে আগে থেকে জানে যে 30টা এখানে আছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে 20 আছে কেস, এখানে 10 কেস আছে, কেস নাম্বার এই প্রথম কেসটা। তো যখন আমি 30 দিব, যেহেতু টেবিলে আগে থেকে রেডি করা আছে, সে আর 10-20-এ না গিয়ে সরাসরি 30-এ গিয়ে কাজ করে বের হয়ে আসে। লাভটা কি হলো, তোমার এই বাড়তি চেকটা তাকে আর করতে হয় না। এই জন্য টাইম কমপ্লেক্সিটি কমলো। সরি, টাইম কমপ্লেক্সিটি কমলো। টাইম কমপ্লেক্সিটি করলো। তোমার হচ্ছে স্পিড যখন আমরা চাই তখন আমরা সুইচ স্টেটমেন্টে যাই। তার মানে ইফ এলস এবং সুইচের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, আদারওয়াইজ দেখো কাজ কিন্তু একই করছে, তাই না? তো তাহলে একই জিনিস করে দুইটা দরকার ছিল কিনা, আমরা শেষের দিকে এটা একটা জাম্প টেবিল দেখবো। তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম, সিনট্যাক্সটা হচ্ছে তোমাদের, সিনট্যাক্সটা হচ্ছে আমাদের এই কথাটা ডিফল্ট কেস কথা লিখতে হবে। এখানে আমরা প্রিডিফাইন ভ্যালুটা আমরা সেট করে দিব আগে থেকে, যে আমরা ধরে নিই যে অপশন এখানে কি আসবে আমরা জানি না, আমরা আগে থেকে বললাম ভিতরে কোডের মধ্যে লিখে দিলাম এই জিনিসগুলো, ইউজারের কাছে এই অপশনটা নিলাম, ইউজার যা দিক যদি ম্যাচ করে আমি কাজটা করে দিলাম। সেটা কি করতে পারি আমরা, যদি বলি যে প্লাস মাইনাস ডিভিশন ইত্যাদি আমরা আগে রেডি করে রাখলাম, ইউজার যদি বলে প্লাস করো তাহলে এখানে গিয়ে প্লাস করে দিলাম। ক্যালকুলেটর এভাবে আমরা সুইচ দিয়ে তৈরি করতে পারি। আমরা একটু আগে সুইচ স্টেটমেন্ট এভাবেই আসলে দেখিনি। এটা আমি যেটা বললাম এগুলো হয়তো এখানে আছে, যে কেসগুলো সরাসরি যাচ্ছে এক্সাক্ট ভ্যালু বেস করতে হয়, কিছু বৈশিষ্ট্য আছে কুইন্সি। তো এখন যদি ব্রেক তুমি না দাও তাহলে কি হবে, তুমি তো তাকে কাজ শুরু করে দিয়েছো। উদাহরণস্বরূপ তুমি একটা ভ্যালু 1 দিয়েছো এখানে এবং তার লিস্টটা দিয়েছো এখানে, ভ্যালু 1 যখন তুমি পাস করছো এটা ট্রু হয়ে গেছে, তাহলে স্টেটমেন্ট কাজ করছে। এরপরে কিন্তু তুমি কাজটা শেষ করো নাই, ব্রেক করো নাই, তার মানে পরবর্তীতে কোনটা যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, চলতে থাকবে যতক্ষণ ট্রু হবে। ট্রু এর পর থেকে সবকিছু সে এক্সিকিউট করতে থাকবে টিল আমি তাকে ব্রেকের একটা আদেশ দিই। তো সুইচ স্টেটমেন্টে খেয়াল রাখতে হবে ব্রেক জরুরি, ব্রেক কি, অপারেশনটা আমি ব্রেক করতে চাই। ব্রেক করলে আমাদের প্রোগ্রামের কন্ট্রোল কোথায় আসবে, আউট অফ সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ সুইচের কাজগুলো কোথায় হচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সুইচের ব্লক। তো ধরে নিই যে 2 নম্বরে আমার জিনিসটা হয়ে গেছে, এখানে ব্রেক দিলাম, আমার মানে প্রোগ্রামের কন্ট্রোল কোথায় আসা উচিত, এখানে নিচে না, প্রোগ্রাম কন্ট্রোল ব্রেক করলে ব্রেক আউট অফ সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ সুইচের যে কাজ শেষ হয়েছে মানে সুইচের কাজ ব্রেক করেছি, আমি আগে বলছি সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে সুইচের এখতিয়ার। তো সুইচের যখন বলো যে ব্রেক করো তখন সুইচের কাজ শেষ, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সব কাজগুলো আমরা আগেই বলেছি, যে এই যে এখানে সুইচ কেস গুলা কমন নিয়ে এখানে রেখেছিলাম, তো যখনই ব্রেক করবো কন্ট্রোল চলে আসবে এখানে। এই জিনিসটা সুইচের জন্য এই কন্ট্রোলটা খুবই জরুরি। তো এইভাবে ব্রেকটা যায়। তো দেখো আমি যদি এখানে উদাহরণ দেখাচ্ছিলাম, যখন আমি ব্রেক অপশন দিয়েছি সুইচের ব্লক যেটা সুইচের ব্লকের বাইরে আসে, এবং এরকম কোশ্চেন সবসময় পরীক্ষায় আসে যে সুইচের যে মানে কন্ট্রোল ব্রেক করলে কোথায় নিয়ে যায়, বলছে ওই পার্টিকুলার সুইচের যে এখতিয়ার আছে, ব্লক আছে, এই ব্লকের নিচে নিয়ে যাবে আমাদের কন্ট্রোলটা নেক্সট লাইনে। সো দি ফ্লো অফ কন্ট্রোল জাম্পস টু দি নেক্সট লাইন ফলোইং দি সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, এখানে গিয়ে জাম্প করবে। আবার যখন আরেকটা বলছিলাম যদি ব্রেক না করি তাহলে কি হবে, এটা কন্টিনিউ হতে থাকবে টিল উই জাস্ট গেট অর এনি ব্রেক। সো যদি এটা ট্রু হয়, ট্রু হওয়ার পর থেকে সবই সে এক্সিকিউট করতে থাকবে, একটা করে কিন্তু বন্ধ হবে না। তো এইভাবে যায়। বাট সুইচ স্টেটমেন্টের কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে
এরা কিন্তু অপারেটর ইউজ করতে মানে ইউজ করতে পারে না। আবার আমরা ব্রেক স্টেটমেন্ট যদি না দিই কোনো সমস্যা নেই, বাট হচ্ছে যে কন্ট্রোলটা চলে যাবে। এগুলো ফিচারগুলো দেখে নিও তোমরা। এখানে দেখো কি হবে এখানে। আচ্ছা এখানে যে কি হবে, এক্স আমরা বলেছি ডিফাইন ভ্যালু দিচ্ছি 1 2 3। এখন এক্স এক্স ইকুয়াল টু 2, তাহলে আমি সুইচের মধ্যে পাস করলাম এক্স। এক্স এর কত আসলো আমাদের এখানে 2 আসলো। কোথায় যাবে, এখানে শুরু হবে তাই না, এই লাইনটা প্রিন্ট হবে। প্রথম লাইন কি প্রিন্ট হবে, হওয়ার কথা না তাই না, প্রথম লাইন তো একের সাথে মিলবে না, এইটা মিল আছে 2 মিলের হবে। তারপরে কোথায় যাবে, প্রিন্ট কি প্রিন্ট হবে, সি। কেন 3 প্রিন্ট হবে, আমি কোনো ব্রেক লিখিনি, আমি যেহেতু ব্রেক লিখিনি কন্ডিশন ট্রু হয়েছে এখানে, যতক্ষণ পর্যন্ত ওনার ট্রু ব্রেক পাচ্ছে সে ততটাই কিন্তু প্রিন্ট করবে। তার মানে কি, যদি এটা আমি চালাইতাম প্রোগ্রামটা তাহলে 1 বাদ দিয়ে 2 3 4 হতো। দেখো কি প্রিন্ট হয়েছে, যদি মার্ক করে দেখো এক্স ইকুয়াল টু 2 দিয়েছি, এখানে এক্স পাস হয়েছে, প্রথম কেস ম্যাচ করেনি এই জন্য প্রথম লাইন প্রিন্ট করেনি, সেকেন্ড 2 ম্যাচ করেছে কারণ 2 পাস করেছে এখানে, এই জন্য সেকেন্ড লাইন তাহলে প্রিন্ট দিয়েছে কোনটা, প্রিন্ট 2 প্রিন্ট 3, ডিফল্ট তো যায়নি। এখানে যদি আমি 3 দিতাম তাহলে কি হবে, শুধু এইটা উপর দুটো বাইপাস করে এখানে প্রিন্ট করবে, 3 প্রিন্ট করেছে। যদি 1 দিই তাহলে কি প্রিন্ট হবে, 1 2 3 তাই না, 1 2 3 প্রিন্ট হয়েছে। এখন যদি মনে করি যে 1 এর পরে ব্রেক করি, এটা আর কিছু লাগবে না, ওকে, তাহলে আর 2 3 এবার আর প্রিন্ট হবে না, সো অ্যাকশন হয়ে গেছে। দেখো এখানে কি হবে, আমি 2 দিয়েছি, এই যে আগের মতো 2 3 4 4 এ গিয়ে ব্রেক হয়ে গেছে। তাহলে আমি যদি এরকম করে এখানে না দিয়ে এখানে ব্রেকটা দিই 3 এর পরে, তাহলে কি হয়, তাহলে 2 ম্যাচ করেছে 2 প্রিন্ট হয়েছে, 3 হয়ে প্রিন্ট করে ব্রেক করে 4 আর প্রিন্ট দেয় নাই। আমি যদি ব্রেকটা একই দিই তাহলে কি হবে, একে তো যাইনি আমার, 2 3 4 এ গিয়ে তারা প্রিন্ট দিয়ে শেষ করেছে 2 3 4। এইভাবে আসলে সুইচ স্টেটমেন্টের ব্রেক স্টেটমেন্টটা আসে। কয়টাতে যায়, স্যার লাস্টটা একটু আরেকবার দেখাতে পারবেন, শিওর, 1 এর পরে ব্রেক। এটা তো তো ইয়েস স্যার, এটা আচ্ছা বুঝতে পারিনি। ঠিক আছে, আমি ধরো x ইকুয়াল টু 2 তাই তো, ইয়েস স্যার। ফার্স্ট 2 হয়েছে, প্রথম কেসে কি যাবে, সে যাবে না তাই না, আচ্ছা আচ্ছা স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ হচ্ছে। তার মানে আসলে দেখো ব্রেকটা দিয়ে কিন্তু লাভ হয়নি, ও যেটা ডাউট অনেকের হতে পারে, যেহেতু এই কেসে যায়নি এই কেসে সে আসলে মুভ করেছে, এই কেসে আসলে ব্রেকটা নাই এই জন্যই কন্টিনিউ করেছে। ঠিক আছে, তো এই ব্রেক ইউজটা কিন্তু খুব জরুরি এখানকার। ডিফল্টের পরে ব্রেক না দিলেও তো একই কথা হবে না? জি একই হবে, এবং ডিফল্ট আসলে ডিফল্ট ইটসেলফ ইজ অপশন। আচ্ছা ডিফল্টটা যদি আমি এখানে দেই উপরে দেই তাহলে কি কাজ হবে, ধরো ডিফল্ট আমরা তো সবসময় জানি যে ইফ এলস এর কি দিয়েছিলাম, ইফ উপরে এলস নিচে তাই না, ডিফল্ট ডিফল্ট বেসিক হচ্ছে এলস তাই না, আর তো কিছু না। ইয়েস স্যার। এবার আমি উপরে এলস দিলাম, এই প্রোগ্রামটাকে রান করবে কে করবে না বলো, লজিক কি বলে, স্যার রান করার কথা, এলস দিলে স্যার এরর দেখায় স্যার। আচ্ছা তার মানে কি রান করার কথা কিনা বলো, রান করবে এটা, আমি সিনট্যাক্স কিন্তু চেঞ্জ করে ফেলেছি, স্যার রান করা উচিত। রান করবে। ইফ এলস এর যেমন এলস সামনে দিলে কাজ করে না, বাট সুইচে কিন্তু ডিফল্টার মানে এলস অপশনটা উপরে দিলেও প্রোগ্রাম রান করবে। রান করা তো উচিত স্যার, যেহেতু এটা আমরা জাম্প টেবিলের মাধ্যমে দেখলাম ডিরেক্ট। জি কারেক্ট, এই জন্যই রান করবে, কারণ এই জন্য ডিফল্ট ইটসেলফ ইজ এ অপশনাল পার্ট। এখানে শুধু তাই না, পজিশনটা তুমি যে কোনো জায়গায় দিতে পারে না, আমি রান করেই দেখি। তাহলে সুইচের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিফল্ট যে কোনো জায়গায় রান যায়। দেখো প্রোগ্রাম কিন্তু রান করেছে, ডিফল্টটাকে সে ইগনোর করে গেছে তাই না, অর্থাৎ ডিফল্ট এখানে দিই আর নিচে দিই, বাট ইফ এলসে কি এলস উপরে দিয়ে নিচেটা হইতে পারবা, পারবা না তাই না। দেখো ডিফল্ট কাজ করেছে, তাহলে ইফ এলস এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিফল্টটা তুমি যে কোনো পজিশনে ফেলতে পারো সুইচে।
তাহলে এটা দেখছিলাম, আমি ব্রেকে দিলাম যে পজিশন দেখলাম, ডিফল্ট ব্লক ক্যান বি প্লেসড এনিওয়্যার। এটা কোনো প্রোগ্রামে এক্সিকিউশনে কোনো সমস্যা করে না, যেহেতু জাম টেবিলে যাচ্ছে। তো এটা দেখার উদাহরণ দেখালাম। দি স্টেটমেন্ট রিটেন অফ দি কেস নেভার এক্সিকিউটেড, অর্থাৎ তুমি কেসের উপরে তুমি যে x = 1 দিলা, এইটা দিলা, দেওয়ার পরে এটা এইটা একটু ইন্টারেস্টিং, এটা সেটা দেখে একটু দেখে শেষ করে দিব। এখন ধরো এখানে আসো, আমি সুইচে গেলাম, সুইচে গিয়ে দেখো কি করেছে আমি। প্রথমে যাওয়া হচ্ছে ছিল কি আমার কেসে, তাই না? সুইচের পরে আমাদের অ্যাজ পার সিনট্যাক্স, ঠিক কি না? আমি তার আগে কি করেছি, একটা কেসে যাওয়ার আগেই তাকে আমরা অপারেশন চালাতে বললাম। এটা কি হবে কি হবে না? এনি আইডিয়া? স্যার এটা তো স্যার আমি যখন সুইচে x বলে দিছি তখন x এর ভ্যালু 1 ছিল, তো পরে যখন x এর ভ্যালু বাড়াচ্ছি সেটা তো সুইচে মানে ওইখানে যে ডিফল্ট ভ্যালুটা থাকবে তো ওইখানে তো থাকবে না, তো আমাদের এখানে 1 টাই কাউন্ট হবে। আচ্ছা, মানে জিনিসটা কি কাজ, এখন ও যেটা আনসার দিল, বাকিদের লজিকটা একটু বুঝি আমরা। হ্যাঁ, লজিকটা বুঝি। তা আমি জানি সুইচের যে জাম টেবিল আছে, জাম টেবিলের সুইচ কাজ করে কিভাবে। জাম টেবিলে গিয়ে সে ম্যাচিং শুরু করে, কোনো আগে ম্যাচ করবে তারপর কাজ করবে, তাই না? এটাই তো তার হচ্ছে মানে সুইচের বেশি বৈশিষ্ট্য। তো আমি সুইচে নিলাম, নিয়ে ম্যাচিং তো আমার এখান থেকে শুরু, তাই না? তো এর উপরে এই যে x = x+1 দিলাম, আমি ম্যাচিং করার আগে আরেকটা অপারেশন চালালাম। এটা কি চলেছে? এরিথমেটিক অপারেশন চলেছে না? এটা এরিথমেটিক অপারেশন চলেছে, তাই না? তো সুইচের কিন্তু সিনট্যাক্স অনুযায়ী ফার্স্ট ভ্যালু নিয়ে জাম টেবিলে গিয়ে পার্টিকুলার পজিশনে যাবে। এইখানে যদি আমার লেখা থাকতো কিছু এই পজিশনে, তাহলে কাজ করতো। আগে ম্যাচিং তারপর অ্যাকশন, আগে অ্যাকশন করার পর ম্যাচিং করবে, এটা হয় না। এই জন্য আমি ধরো x ভ্যালু 1 নিয়েছি, এখন আমরা দেখি কি হয় আনসারটা। অর্থাৎ আমার কেসের আগে যে ভ্যালুটা, এটা কখনোই আগাবে না। সিনট্যাক্সটা কি দেখাচ্ছে, ভুল ধরতে পেরেছে এখানে? স্টেটমেন্ট উইল নেভার বি এক্সিকিউটেড, এটা একটা আমাকে মানে আমি তো এটা ধর, এটা যদি না লিখতাম, লিখলাম না, আমাকে কম্পিউটার ওয়ার্নিং কি দিয়েছে? দেখো ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং স্টেটমেন্ট উইল নেভার বি এক্সিকিউটেড। কোনটা? x = 1 কখনো এক্সিকিউট হবে। এবং সেটা এক্সিকিউট না করে কি করেছে, কোন কেসে ডিসপ্লে করেছে আমাকে এখানে চয়েস 1 কোনটা, তার মানে কি এইটা ডিসপ্লে করেছে। তোমরা এটা কি বুঝতে পারছো? Yes, sir. আমি যদিও x ভ্যালু বাড়িয়েছিলাম, এটা কখনোই এক্সিকিউট হয়নি, আমাকে ওয়ার্নিং এ জানিয়ে দিয়েছে যে স্টেটমেন্ট উইল নেভার বি এক্সিকিউটেড সুইচ স্টেটমেন্টে x+1। আমি যে x টা আমি প্রথমেই দিয়েছিলাম সেই x এর ভ্যালুতে এখানে গিয়ে ম্যাচ করেছে। যদি আমি x এর ভ্যালু 2 দিতাম এখানে, তাহলে আমার 2 তে গিয়ে সে দেখাইতো যে চয়েস ইজ 2, এটা আমাকে প্রিন্ট করে দেখিয়েছে, আর আমার ভ্যালুটা বাড়ায় না। তার মানে একটা আরেকটা সলিউশন আসলাম, সুইচ স্টেটমেন্টের কেসের আগে যদি কোনো আমরা স্টেটমেন্ট করি বা অপারেশন চালাই, এটা কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে তোমার এই যে সিনট্যাক্সটা, স্টেটমেন্টস রিটেন অ্যাবাভ দি কেসেস আর নেভার এক্সিকিউটেড। কারণ সুইচ স্টেটমেন্টের পরে প্রথম কাজ হচ্ছে কেস ভ্যালুটাকে সে ফার্স্ট ম্যাচ করে, কেননা জাম টেবিলে গিয়ে মুভ করে সুইচ কাজ করে। পরবর্তী দেখাই আর দুটো বৈশিষ্ট্য দেখাই। টু কেস লেভেল নেভার ক্যান বি এক্সিকিউটেড, অর্থাৎ আমি সি হচ্ছে ডিস্ট্রিক্ট। স্যার আগেরটাতে কি সবার নিচে দিলে দেখা যেত স্যার কোথায় রান করতে স্যার? আচ্ছা নিচে যাই, আমরা যাই, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ এটা যাই, তাই না? ডিফল্টের আগে দেই, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা ডিফল্ট আগে দিয়ে দেখি কি হয়, আমরা লজিকটা বুঝি তো আবার দেখি। তাহলে এখানে তো তাহলে প্রিন্ট দেখাইতে হবে না, মানে এক্স এর মধ্যে প্রিন্ট না, তুমি বুঝতে পারো না কি আউটপুট দিবে।
কাকে প্রিন্ট দিতে যাচ্ছি? এক্স কে, তাই না? আমরা এক্স কে প্রিন্ট দিই, হ্যাঁ, যদি মানে দেখি এক্স এর ভ্যালু 2 হয়েছে কিনা, তাই না? আমি যদি এখানে ধরো এক্স এর ভ্যালু 1 দিয়ে শুরু করি, প্রথমে আসা উচিত কেস 1 চয়েস 1 প্রিন্ট করলো, ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে কোথায় আসবে প্রোগ্রামটা আমাদের? কন্ট্রোল কোথায় আসা উচিত? অ্যাজ পার একটু আগে শিখেছিলাম যে কন্ট্রোলটা চলে যাবে আউট অফ সুইচ মানে স্টেটমেন্ট, সুইচ এখানে বক্স। কল করে আসলে এখানে চলে আসবে তোমার হচ্ছে এই জায়গায়, কারণ আমার সুইচের ব্লক ছিল এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে কি যাবে কিনা সেটা কথা, তাই না? আমি যদি ব্রেক না দিই তাহলে সেটা দেখি, আগে আগে ব্রেক দিয়ে দেখি কোথায় যায়। তাহলে এখানে গিয়ে ব্রেক করেছে, হ্যাঁ, এবার ব্রেক না দিই, না দিলে কি হবে? সব ট্রু হয়ে যাবে একের পর থেকে। তাহলে কেস 2 প্রিন্ট দিবে। আমি ওই ওই জায়গায় রিচ করতে চাচ্ছি, তাই তো? রিচ করে এই জায়গায় এটাও ব্রেক অফ করে দিই, দেখি এই পর্যন্ত এক্সিকিউট করে কিনা। তাহলে উচিত হবে কেস 1 প্রিন্ট হবে যদি ব্রেক নাই, কেস 2 প্রিন্ট হবে ব্রেক নাই, এরপরে এই লাইনে আসা উচিত এবং এই লাইন প্রিন্ট করা উচিত। স্যার এক্সিকিউট করেছে স্যার। তাই না? তার মানে কি শুরুতেই করবে না? আমি তো বলিনি যে পরে করবে কিনা। বুঝা গেছে? দেখো আমি তো এক্স এর ভ্যালু প্রিন্ট দিয়েছি না, দি ভ্যালু স্যার বুঝতে পেরেছি স্যার। ভ্যালু অফ এক্স, তাহলে জাস্ট বোঝাতে হবে। তাহলে ভ্যালু অফ এক্স টু, ঠিক আছে, মানে জাস্ট তোমাদের এর লিস্ট ডাউটটা ক্লিয়ার হয়েছে যে কেস 1 গেছে, কেস 2 গেছে, যদি ব্রেক দেয় এটা এক্সিকিউট করেছে অ্যাজ স্টেটমেন্ট, হ্যাঁ, অ্যাজ পার স্টেটমেন্ট। তার মানে কেসের পরে আমি তো দেখো আমার ডিফল্ট যদি আমার যে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, কারণ ডিফল্ট এখানে না দিতে এখানেও দিতে পারতাম, তাই না? যেহেতু ডিফল্ট কোনো ইম্পর্টেন্ট না, জাম টেবিলে কাজ করে, অতএব এই স্টেটমেন্টটা লজিক্যালি এক্সিকিউট করার কথা। আমরা একটু শেষ করে ফেলি এটা শেষের দিকে এইভাবে। তাহলে এগুলো সুইচ স্টেটমেন্টের বৈশিষ্ট্য, এগুলো সুইচ স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টু লেভেলে সেম ভ্যালু হবে না, কেন হবে না আমি বলেছি, কারণ দুটাই হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ করলে কোনটাতে যাবে কনফিউশন হবে, এই জন্য টু কেস লেভেল ক্যানট হ্যাভ সেম ভ্যালু। যেমন দুইটা কি হতে পারে, এখানে 2 আর 2 দিলে কোন কেসে যাবে, তো 1 + 1 এটাও কিন্তু হবে না, এগুলো তোমরা দেখে নিও, আমি গেলাম না এখানে। এবং এটা ইন্টিজার হবে, 1.1 হবে না কখনো, ঠিক আছে? কেস 1.1 ফ্লোটিং সুইচ একসেপ্ট করে না। তাহলে ইফ এলস এবং সুইচের পার্থক্যটা কি বোঝা গেল? ইফ এলস কি ফ্লোটিং ইউজ করতো, পারতো না লজিক্যালে? ইয়েস স্যার। সুইচ পারবে না, সুইচ লজিক্যাল পাবে না। ইফ এলস পার্থক্যগুলো বোঝো, ইফ এলস কিন্তু তোমার লজিক্যাল এক্সপ্রেশন করতে পারে, সুইচ কিন্তু এক্স্যাক্টলি কনস্ট্যান্ট নিয়ে কাজ করে, ফিক্স ভ্যালু নিয়ে কাজ করে, এখানে কিন্তু কোনো অপারেশনাল দিলে হবে না তোমার। তো উই ক্যানট ইউজ দ্য রেঞ্জ ভ্যালু ইউজ করা যায় সুইচে। কিভাবে? এত থেকে এত পর্যন্ত, যদি কোনো একটা মনে করে যে 1 থেকে 100 যদি হয় তাহলে প্রিন্ট করো, তাহলে 1 দিয়ে 3টা ডট দিয়ে রেঞ্জ দিয়ে লিমিট দিতে হয়, রেঞ্জটা এখানে ইউজ করা যায়, মানে আসে অনেক সময় দেখা যায় 1 থেকে 100 প্রিন্ট করার জন্য কেস স্টার্টিং পয়েন্ট 3টা ডট ফিনিশিং পয়েন্ট, শুধু এই কনস্ট্যান্টের মধ্যে রেঞ্জ দেওয়া যায়। তো ইফ এলস এবং সুইচের একটা কতগুলো পার্থক্য আমরা অলরেডি কিছুটা আইডেন্টিফাই করেছি। এবং সিমিলারিটি দেখো, একটা সিমিলারিটি দেখে শেষ করি। ইফ সামথিং এলস ইফ বেসিক্যালি যে কন্ডিশনটা আছে, কন্ডিশনে আমরা এই পার্টটা শুধু সুইচে পাস করে দিই। ইফ ডে ইকুয়াল টু 1 or if day equal to 2, day equal to 3, এই যে বারবার ভেরিফাই না করে এটা কমন নিয়ে আমরা সুইচে ফেলাই দিচ্ছি এখানে। আর ইকুয়াল টু 2, ইকুয়াল টু 3, ইকুয়াল টু 4 এগুলোর নাম দিচ্ছে কেস। ইকুয়াল টু না বলে বলছে কেস, না বলতে পারতাম ইকুয়াল টু 1, ইকুয়াল টু 2, ইকুয়াল টু 3। তার মানে দেখো ইফ এর এবং সুইচের যে সিমিলারিটি একই জিনিস। আমরা যে কন্ডিশনের লেফট অপারেন্ট চেক করছি, একটা কমন দেখে প্রতিবার না লিখে ইকুয়াল পরের ভ্যালুটাকে আমরা বলছি কেস 1 কেস 2, বেসিক্যালি এটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2, এটাকে বোঝা গেছে সিমিলারিটিটা।
তো আমাদের মাঝে মাঝে পরীক্ষার কোশ্চেন আসবে যে একই প্রোগ্রাম ইফ এলস দিয়ে লেখো, সুইচ দিয়ে লেখো, এক্স্যাক্টলি কিন্তু সেম ইফেক্ট, সেম সিনট্যাক্স, খালি লেখার উপায়টা আলাদা। আবার অপারেশনালি এটা দুইটা ডিফারেন্ট বিহেভ করে, যেটা আমরা তখন দেখাচ্ছিলাম জাম্প টেবিলের মাধ্যমে। তো এইভাবে দেখো কেস 1 এখানে যাচ্ছে, কেস 2 এখানে যাচ্ছে, কেস 2 মানে ইকুয়াল। এইভাবে আমরা যদি ভায়োল কনসোনেন্ট চেক করতে চাই, সুইচ দিয়েও করতে পারি, ইফ এলস দিয়ে করতে পারি। তো ভায়োল কনসোনেন্ট ইফ একটা ক্যারেক্টার পাঠালাম, প্রতিটাতে চেক করলাম অর দিয়ে, যে কোনো একটা হলে ভায়োল হবে অথবা কনসোনেন্ট হবে। অথবা কেস দিয়েও কিন্তু করতে পারি, এভাবে এস্টের হয়ে কেস দিয়ে 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 ভায়োল কনসোনেন্ট করতে পারি, যে কোনো একটা মিলবে, যে আমি হয়তো এ ই আই ও ইউ দিব, বড় দেবো, ছোট হাতে দিব। এটা কি একটা সহজ সলিউশন ছিল কোনো এখানে? আমরা ব্রেকগুলো না দিলেও করতে পারতাম, এটা অসুবিধা নেই। এভাবে ক্যালকুলেটর তৈরি করা যায়, তোমরা দেখে নিও। আমরা যেটা বলছিলাম ইফ এলস এর ডিফারেন্স গুলো, যে এটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস ইউজ করে, সুইচ করতে পারে না কেস। সুইচ বেটার হচ্ছে মাল্টি ওয়ে ব্রাঞ্চিং এর জন্য। যখন সুইচটা করতে হয়, যখন অনেকগুলো ব্রাঞ্চিং, তখন সুইচ ইজ বেটার। লার্জ গ্রুপ ভ্যালুর জন্য হচ্ছে আবার সুইচ স্টেটমেন্ট রান ফাস্টার। যে আমরা কেন ফাস্টার বলে, আমরা জাম্প টেবিল দেখেছিলাম। এই যে জাম্প টেবিলটা হচ্ছে এরকম, এক্সিকিউশন টাইম কমাই দেয়। স্পিড বেটার, বুলিয়ান ভ্যালুতে আবার ইফ এলস বেটার, কারণ ছোট জিনিস ইফ এলস হয় এটা অথবা এটা, এটা বুলিয়ান বেটার। ছোট ইফ এলস টেস্ট করার জন্য আসলে, দুইটা বুলিয়ান ভ্যালু টেস্ট করার জন্য আসলে সুইচ দরকার না। সুইচ হচ্ছে অনেকগুলো অপশন, যখন তখন সুইচ দেবো আমরা। এবং সুইচে একটা সুবিধা আছে, সুইচের ইফ এলস যদি দেখতে চাই, ইফ এলস দেখতে তো চোখ ব্যথা করে ফেলে, বাট সুইচ দেখলে এক্স্যাক্টলি বোঝা যায়, সুন্দর লাগে দেখতে। তাহলে সুইচে কিন্তু ক্ল্যারিটি বেশি, সুইচে স্পিড বেশি, বাট কখন মোর দ্যান 5 প্রেফার। ছোট হলে ইফ এলসই বেটার।